আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, আমরা যে আলোচনায় আছি অর্থাৎ যে বিষয়ে ভিডিওগুলি আমি করতেছি এখন 5 নম্বর ভিডিও হবে। বিষয়টা কি? নির্বাচিত নির্দলীয় পারিবারিক রাষ্ট্র কাঠামো। কেন? চলমান জাতীয় সংকটের শান্তিপূর্ণ সমাধান, এই লক্ষ্যে নির্দলীয় নির্বাচিত রাষ্ট্র কাঠামো আমি চাচ্ছি বা পারিবারিক ব্যবস্থাপনা, তা মসজিদ কেন্দ্রিক। এই ব্যবস্থাটা চলবে মসজিদকে কেন্দ্র করে শুরু। প্রত্যেকটা পাড়া মহল্লাতে যে মসজিদ আছে সেই মসজিদকে কেন্দ্র করে এই কাজটা আমরা শুরু করতে চাচ্ছি। শুরু করতে হবে আমাদেরকে, কারণ আমাদের জাতি, আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের জাতীয় সত্তা, রাষ্ট্র কাঠামো, সার্বভৌমত্ব সবকিছু এখন বর্তমানে সংকটের মুখে। সে সংকট বহুমুখী। দলীয় রাজনীতির কারণে বহুভাবে বিভক্ত মানুষের মধ্যে সংঘাত সংঘর্ষ চলছে। আমার শিল্প কারখানাতে বিভিন্ন রকমের ধ্বংসযজ্ঞ এবং আন্দোলন, যার ফলে অর্থনীতির চাকা ভঙ্গুর হয়ে যাচ্ছে। ঠিক এমনিভাবে জীবনের, সমাজের বিভিন্ন এলাকার বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কারণে নির্যাতিত হচ্ছে, হত্যার শিকার হচ্ছে। মানে সমস্তটা জাতি এখন আমরা বিশৃঙ্খল, কেউ নিরাপদ না, কোথাও না, এটা বাস্তবতা। এখন আমরা একজন ব্যক্তিকে কেন্দ্র করে বা ছাত্র দ্বারা যারা নাকি বৈষম্য বিরোধী বা ওই যে সংস্কার আন্দোলন থেকে যারা সমন্বয়ক, তাদেরকে কেন্দ্র করে বা তাদের উদ্যোগের ফলশ্রুতিতে একটা পরিবর্তন পেয়েছি। সেই পরিবর্তনের মাধ্যমে একটি সরকার আমরা পেয়েছি। সেই সরকারকে বলা হচ্ছে কি সরকার? অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার চাচ্ছে সমস্ত সমস্যা, আমরা যা আছি সব সমস্যার সমাধান করে ফেলবে। দলীয় সরকারগুলি সমস্যা তৈরি করছে, এখন ওনারা সব সমস্যার সমাধান করে ফেলবে। এটা আদৌ কি সম্ভব না সেটা পরের কথা, কিন্তু ওনারা চাচ্ছে এটা বা বক্তব্য এটা। আর তাদের সেই বক্তব্য কতটুকু স্বচ্ছ, কতটুকু প্রতিহিংসা পরায়ণ, কতটুকু নিবিড় এবং মানে শান্তির লক্ষ্যে, এই সমস্তগুলি নিয়ে বহু আলোচনা পর্যালোচনা হবেই। এটা স্বাভাবিক, এটাই সমাজ, এটাই মানবীয় প্রকৃতির চলমান জীবন। এখানে এই সংকটের এই যে সমস্যা, যেগুলি সমস্যা আমি আপনাদেরকে প্রথম বক্তব্যে শুনে আসছি, যে আমাদের 7টি বিষয়, 7টি প্রশ্ন রেখে যে এক ব্যক্তি নেতৃত্বে হয়ে যা সমস্ত কিছু, সে যা সিদ্ধান্ত নেবে তাই জাতীয় সিদ্ধান্ত হয়ে 18 কোটি মানুষের যদি 17 কোটি মানুষও 18 কোটির একজন কম, যদি একজনের বাইরে বাকি সবাই যদি তার বিরুদ্ধে থাকে, তারপরে সে একাই সিদ্ধান্ত নিতে পারে এবং সেটা কার্যকরী হয়ে যাচ্ছে। কারণ হলো আমরা ওই যে নির্বাচন করে ভাবে একজনের হাতে ক্ষমতা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা আসলে বাইরে হইতে চাই, যেটা আমার প্রথম প্রশ্ন ছিল। ঠিক আছে, নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে। এখন আপনি কিভাবে বাইরে হবেন, বাইরে হইতে পারবেন কিনা এই ব্যবস্থাপনার মাধ্যমে, এই বিষয়টা আপনাকে আমি পরিষ্কার করব। প্রথমে আমি আসছি কোথায়? পাড়া মহল্লাতে। আপনি সমস্ত কর্মকাণ্ড আমি পাড়া মহল্লার জনগণের হাতে, জনগোষ্ঠীর হাতে তুলে দিতে চাই এই ব্যবস্থাপনা দিয়ে। এবং প্রত্যেকটা পাড়া মহল্লার না, সমস্ত রাষ্ট্রের সমস্ত দায়িত্ব পাড়া মহল্লার সাধারণ মানুষের হাতে চলে আসবে। কারণ সাধারণ মানুষ যে সিদ্ধান্ত নিবে তাই কার্যকর হবে, এক ব্যক্তি কোনো কিছু করতে পারবে না। এবং এই যে আমি 7 জনের পারিবারিক পরিচালনা পরিষদ দেখাইছি, তাদেরও কিছু করার নেই। তারা চালাইতে পারবে, স্বাক্ষর দিতে পারবে, কিন্তু কোন সিদ্ধান্ত কোন ব্যক্তি একা নিয়ে নিবে তার জাতির ইচ্ছার বিরুদ্ধে, কোন ব্যবস্থাই আমার এর মধ্যে নাই, কোনোভাবেই পারবে না। আপনি আমার বই পড়েন, দেখেন কি করে সম্ভব, কেন পারবে না, সমস্ত কিছু আমি ব্যাখ্যা করছি আমার বইয়ে। আচ্ছা, এখন
সমস্যাগুলি তো এটা, এবং এই যে সমাধান আমরা চাচ্ছি, সমাধানের প্রথম লাইটটুকু আমি আপনাদেরকে দেখাইলাম যে তারা জাতীয় সংসদে বসে বা এই প্রেসিডেন্সিয়াল বডিতে বসে কেউ কিচ্ছু সিদ্ধান্ত নিতে পারবে না জনগণের ইচ্ছার বিরুদ্ধে, এবং প্রত্যেকটা সিদ্ধান্ত জনগণের কাছে তার সার্টিফাই করে নিতে হবে। আর সিদ্ধান্ত যদি কোনোটা নিয়ে নেয় তাহলে জনগণ দ্বারা সেটা স্বীকৃত না হওয়া পর্যন্ত সেটা কার্যকরী হবে, সেটা টিকবে না, মানে সেটা বাতিল হয়ে যাবে, সংসদ থেকে বাতিল হবে। আর সংসদ যদি বাতিল না করে তাহলে এখানে পাড়া মহল্লা জনগণের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া আমি রাখছি, যেটা বাতিল হয়ে যাবে। আর সংসদ সেটা পারবে না, কারণ সংসদ পারবে না, কারণ সংসদে যারা যাবে তারা জনগণের মতামত নিয়ে তাকে সেখানে ভোট দিতে হবে, তার একার মত না। সে যা খুশি মত নিয়ে নিবে, সে একজন জাতীয় মানে এমপি, তার মত, তার একার মতই আইন হবে না, এটা পারবে না, এটা পারার কোনো ব্যবস্থা নাই। কারণ আপনার তাকে আসতে হবে তার এলাকার, তার যে মহল্লা, তার যে স্থানীয় পরিবার, তাদের মতামত, তাদের সিদ্ধান্তই তাকে সেখানে বলতে হবে। তাদের ইচ্ছার বাইরে সে মতামত দিলে, কোনো ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। এই ব্যবস্থা এখানে রাখা আছে। ঠিক আছে বন্ধুগণ, আমি প্রথমেই আমার সমস্যার মানে চিত্রটা কি আমি একটু হাইলাইট করে নিলাম, প্রত্যেকগুলি পরবর্তীতে আলোচনা হবে। আমি আবার শুরু করি পারিবারিক ব্যবস্থার প্রথম কদম থেকে, অর্থাৎ পাড়া মহল্লা থেকে। আমরা নির্বাচন করে নিছি 7 জনের, 8 জনের পরিচালনা পরিষদ। এখন আপনি আসেন, আপনার সমস্যাকে আমি আপনি নিয়ে, প্রথম তো একটা সমস্যার কথা আমি বলে দিলাম যে সিস্টেম অনুসারে প্রেসিডেন্ট যেই থাকুক, যেনি হোক, 7 জন মিলেও পারবে না, একজন সর্বাত্মক শক্তি মানে ক্ষমতার মধ্যে থাকার পরেও পারবে না। কেন পারবে না সেগুলি তো আমি পরে আলোচনা না করা পর্যন্ত, আর আমার বই না পড়া পর্যন্ত বুঝবেন না। আমি প্রথম জিনিসটা বলে দিলাম আর কি। এখন এখানে আসেন কেন পারবে না, এখান থেকে শুরু করি। প্রথম কথা হলো, আমি এখানে পারিবারিক পরিচালনা পরিষদ তৈরি করছি। এই পরিচালনা পরিষদটা কিভাবে কাজ করবে, এখানে আসুন। পরিচালনা পরিষদের প্রথম শর্ত বা জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি, সেটা আমার বইয়ের মধ্যে একটা শপথ বাক্য আছে। সেই শপথ বাক্যগুলি আপনাদের পড়তে হবে। আমি শপথ বাক্যগুলি আপনাদেরকে বইয়ের থেকে পড়ার জন্য অনুরোধ করব। এখানে আমি শপথ বাক্য বলতে গেলে আমার ভিডিও, শত শত ভিডিও বানাইতে হবে, এটা আমার পক্ষে সম্ভব না, আর এটা আপনাদেরও ধৈর্য কুলাবে না। ওইখানে শপথ মধ্যে মূল কথা হচ্ছে সে স্বচ্ছ পবিত্র, আল্লাহকে সামনে রেখে তার কাজ করতে। সে এই পারিবারিক পরিষদের যারা হবে তাদের কাজের মূল টার্গেট, তারা কাজ করবে মসজিদ কেন্দ্রিক, মসজিদে বসে, আল্লাহর সামনে বসে, মুহাম্মদ ইসলামের নেতৃত্বে, তার আনুগত্যে, তার অনুসরণ, এই বিষয়গুলি তার মাথায় থাকতে হবে। কারণ হলো সিস্টেম তাকে এনে নিয়ে যাচ্ছে। পরিষ্কার হয়েছে বিষয়টা? এই সিস্টেমের কারণে সে যখন এখানে বসবে, এখন প্রশ্ন হলো নিরাপত্তা। আসেন আমরা প্রথম নিরাপত্তা নিয়ে আলোচনা করি। প্রধান যিনি হবেন তিনি তো হলো সকল বিষয়ের দেখাশোনা করবেন, তিনি এক নেতা, তার বিষয় এখানে আসবেই না, কারণ তার বিষয় আসবে সবার কাজগুলিকে তিনি দেখাশোনা করবেন, কিন্তু তিনি একক কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো তার দপ্তর এইভাবে দেওয়া হয়। কোনো বিষয়ে তিনি একক সিদ্ধান্তই দিতে পারবেন। সিদ্ধান্ত আলোচনা পর্যালোচনা হবে, কোথায় হবে? নিরাপত্তা প্রদান, এখানে আলোচনা পর্যালোচনা হবে। আলোচনাটা কারা করবে, কাদের সাথে করবে, এবং নিরাপত্তা প্রদানের সাথে কারা থাকবে, এই যে এখানে আসে, এই যে আছে এখানে আপনার হাজেরা কাউন্সিল। হাজেরা কাউন্সিল কি? ঠিক এরকম একটা নির্বাচিত আভ্যন্তরীণ অর্থাৎ মহল্লার ভিতরে হাজেরা নারীদের মধ্যে নির্বাচন করে একটা, ঠিক এরকম একটা পরিষদ তাদের থাকবে, নারীদের একটা পরিষদ থাকবে 8 জনের। এই নারীদের নিরাপত্তা বিভাগের সাথে এই যে ব্যক্তি, তার লিঙ্ক থাকবে। ঠিক এমনি ভাবে এই যে ইসমাইল হাউস, ইব্রাহিম কাউন্সিল হলো 40-এর ঊর্ধ্বে যারা থাকবে, বৃদ্ধ পুরুষ। আর ইসমাইল কাউন্সিল হচ্ছে 25 থেকে 40। আর ইসমাইল কমান্ড হচ্ছে 15 থেকে 14 পর থেকে 25। আর ইসমাইল ব্রিগেড হচ্ছে 7 থেকে 14-15। এই যে দপ্তরগুলি, এই যে আমি আভ্যন্তরীণ অর্থাৎ পারিবারিক সমাজের
এই পাড়া মহল্লার ভিতরে এই লোকগুলিকে আমি এই বাঘগুলিকে 6টা ভাগ করছি। আর এটা হলো ইসমাইল হাউস এরা হলো সৈন্য থেকে জন্ম থেকে সৈন্য থেকে 7 বছর পর্যন্ত। আর এটা থাকবে হাজারা কাউন্সিলের অধীন। আর ইসমাইল কমান্ড, ইসমাইল ব্রিগেড সবগুলি পাড়া মহল্লা পরিবারের অধীন, কিন্তু তারা আবার পরস্পরের বয়স এবং কর্মগুলি পরিচালনা করবে ইসমাইল কাউন্সিল ইসমাইল ব্রিগেডকে পরিচালনা করবে, ইসমাইল কমান্ডকে পরিচালনা করবে, ইসমাইল কমান্ড ইসমাইল ব্রিগেডকে পরিচালনা করবে, কিন্তু সরাসরি পারিবারিক ব্যবস্থার মধ্যে থাকবে, অধীন থাকবে। আর ইব্রাহিম কাউন্সিল হলো সকল বিষয়গুলিতে তারা অভিজ্ঞতা, শিক্ষা, দক্ষতা দিয়ে সকলকে সহযোগিতা করবে। আর হাজেরা কাউন্সিল নারীদের সংগঠন, তারা সমস্ত বিষয়ে এই ব্যবস্থাপনাকে সহযোগিতা করবে তাদের অবস্থান থেকে, এবং সমস্ত নারীগণ মিলে, সমস্ত একজন নারীও তার সংগঠনের বাইরে থাকবে না পাড়া মহল্লা। ঠিক এমনিভাবে একজন বয়স্ক ইব্রাহিম কাউন্সিলের বাইরে থাকবে। ঠিক এমনিভাবে 25 থেকে 40 বছরের কোনো ছেলে, কোনো পুরুষ এই কাউন্সিলের এই সংগঠনের বাইরে থাকবে না, প্রত্যেকেই এটার সদস্য হয়ে যাবে। ঠিক এমনিভাবে প্রত্যেক বয়স অনুসারে, এবং প্রত্যেকটা দপ্তরে এরকম একটা করে কাঠামো থাকবে। যখনই নিরাপত্তা বিভাগের প্রয়োজন হবে, ইব্রাহিম কাউন্সিল তাকে সহযোগিতা করবে, তার সাথে লিঙ্কেড ইসমাইল কাউন্সিল সহযোগিতা করবে, ইসমাইল কমান্ড সহযোগিতা করবে, ইসমাইল ব্রিগেড সহযোগিতা করবে, হাজারা কাউন্সিল সহযোগিতা করবে। তাহলে কয়জন হইল? নিরাপত্তা বিভাগে এখানে একজন, কিন্তু হয়ে যাবে এখানে আরো 5 জন যুক্ত হয়ে যাবে তার সাথে। এই 7 জন 6 জন মিলে এই নিরাপত্তার, এই পাড়া মহল্লার সমস্ত নিরাপত্তার বিষয়টাকে দেখছেন করবে। যখন কাজ শুরু হবে, কোনো কাজে কোনো কিছু করতে হবে, তখন ইনি আদেশ করবেন বা উনি নেতৃত্ব দিবেন পাড়ার যিনি প্রধান হবেন, অর্থাৎ নিরাপত্তা বিভাগের যিনি প্রধান হবেন, কিন্তু তার সাথে যুক্ত হয়ে যাবে সমস্ত পাড়াবাসী, প্রত্যেকটা মানুষ। অর্থাৎ ইব্রাহিম কাউন্সিলের একজন যিনি এই নিরাপত্তা বিভাগের সাথে থাকবেন, তিনি তার সমস্ত সদস্যকে এই ব্যাপারে সহযোগিতা নেবেন। আর সমস্ত সদস্য সব কাজে সহযোগিতা করার দরকার হইতে হবে না, কিন্তু প্রয়োজন হইলে নেবেন। উনি তো করবেনই, তার সাথে আর যাদেরকে লাগে। ঠিক এমনিভাবে প্রত্যেকেই এই প্রত্যেকটা কাজের সাথে, পরিবেশ বিভাগের সাথে, পরিবেশ বিভাগ, খাদ্য বিভাগ, প্রত্যেকটা বিভাগের কাজের এক বিশাল পরিধি আছে। বস্ত্র বিভাগ, এই কাজগুলি করার সময় তিনি একা না, তিনি এখান থেকে একজন পাবেন, এখান থেকে একজন, 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 এই সব জন মিলে সবাই হলো বয়স ভিত্তিক এবং সাংগঠনিক কাঠামোতে, আভ্যন্তরীণ সাংগঠনিক কাঠামোতে সবাই এটার সাথে লিঙ্কেড হয়ে যাবে। আর এর সাথে সমস্ত সবগুলি মানুষ এটার সাথে লিঙ্কেড। অর্থাৎ এখানে যে আমি 15 থেকে 25 থেকে 40 আমি নিলাম, এই 40-এর মধ্যে যদি 500 মানুষ থাকে বা 100 থাকে বা 50 জন থাকে, 50 জনই তো এই ইসমাইল কাউন্সিলের যিনি নিরাপত্তার দায়িত্ব থাকবেন তার সাথে লিঙ্কেড থাকবে, এবং তিনি প্রত্যেকেই এই কাজের জন্য আহ্বান করতে পারবেন, বা প্রত্যেকের আহ্বান, প্রত্যেকের অংশগ্রহণ সবসময় দরকার হবে না। 2 জন 4 জন 5 জনকে তিনি নিয়ে নিরাপত্তা বিভাগকে সহযোগিতা করবেন। ঠিক এমনিভাবে ইসমাইল কমান্ড তার লোকজনকে নিয়ে নিরাপত্তা বিভাগকে সহযোগিতা করবে। বন্ধুগণ, এই বিষয়, এই বক্তব্য লম্বা হবে, এখন এটা ভিডিও এত বেশি লম্বা করে ফেললে সমস্যা, তা আমি আবার এখান থেকে পরবর্তী অংশে চলবো ইনশাআল্লাহ।